বিমানের দুবাই ফেরত ফ্লাইটের টয়লেট যেন স্বর্ণের খনি। ডাস্টবিন ও টিস্যু বক্সে মিলল 14 কেজি স্বর্ণ। জড়িত বিমানের কর্মী দাবি শুল্ক বিভাগের, ভবিষ্যতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারি। আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা সেন্সিটিভ প্লেস একটু আমাদেরকে খুলে দিতে, তো তারা দেয়নি। খুব ভালো সহযোগিতা বিমান কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছি বলে আমি আপনাদেরকে বলতে পারবো না। যদি আমরা ক্রু সহ সব ক্রু অ্যারেস্ট করতে পারতাম তাহলে মনে হয় সেটা মনে হয় ভালোই হতো। করোনায় ফ্লাইট বন্ধের বছরেও শুধু বাংলাদেশ বিমান থেকেই জব্দ 40 কেজি স্বর্ণ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়। সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাসানচরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘ। শনিবার দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে UNHCR এর চুক্তি সই। 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে। প্রশাসনের নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনগণের হয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ক্লিন ফিট থাকলেও সমাজে বিরূপ প্রভাব পড়ে এমন কোনো চ্যানেল চলবে না, জানালেন তথ্যমন্ত্রী। আগামী বছর থেকে অনলাইন পোর্টাল চালুর আগেই নিতে হবে নিবন্ধন। এবং রাজধানী থেকে নিখোঁজ 3 কলেজ ছাত্রীকে জাপানের কথা বলে নেওয়া হয় কক্সবাজার। কেড়ে নেয় স্বর্ণালংকার ও টাকা, পড়েছিল প্রতারকের খপ্পরে। বিমানের দুবাই ফেরত ফ্লাইটের টয়লেট যেন স্বর্ণের খনি। উড়োজাহাজের ডাস্টবিন ও টিস্যু বক্সে মিলল 14 কেজি স্বর্ণের বার। এবারও কাউকেই আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দা বিভাগ। তাদের দাবি, বিমানের কর্মী ছাড়া এমন চালান আনা সম্ভব নয়। গোয়েন্দাদের দাবি, চোরা চালান রোধে বিমানের কাছ থেকে কখনোই সহযোগিতা পাওয়া যায় না। এ সময় এ ধরনের ঘটনায় ভবিষ্যতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারি দেওয়া হয়। দুবাই ফেরত বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটটির 2টি টয়লেট যেন স্বর্ণের খনি। প্লাস্টিকের টিস্যুর বক্স কিংবা ময়লার ঝুড়ি, যেখানে হাত দেওয়া হয় সেখান থেকে বের হয়ে আসে স্বর্ণের বার। টয়লেটের চেম্বারের বিভিন্ন পয়েন্ট থেকে বেরিয়ে আসে 6টি কালো বান্ডিল, যেখানে লুকানো ছিল 120টি বার, যার ওজন 14 কেজি। মঙ্গলবার বিকেলে দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বর্ণের বড় চালান আসছে, এই খবরে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। কিন্তু বরাবরের মতো এই ঘটনাতেও কাউকে আটক করতে পারেনি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে এ ব্যাপারে কোনো সদুত্তরও নেই তাদের কাছে। যদি আমরা ক্রু সহ সব ক্রু অ্যারেস্ট করতে পারতাম তাহলে মনে হয় সেটা ভালোই হতো। বিমান তো ধরেন একটা সরকারি সংস্থা, প্যাসেঞ্জার তারা আনা নেওয়া করে, তো প্যাসেঞ্জার আনা নেওয়াতে আবার যদি কোনো অসুবিধা হয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিমানের কর্মকর্তাদের গ্রেফতার করা সম্ভব হলে চোরাচালান সম্পর্কে আরও তথ্য পাওয়া সম্ভব হতো। আগামীতে উড়োজাহাজ জব্দের হুঁশিয়ারিও দিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক। বিমানের বডি খোলা তো একবার সহজ না, যা হোক আর কি, যারা টেকনিশিয়ান তারা খুলতে পারে, ওই খুলে ভিতরে ঢুকিয়ে দেয়। বিমান কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা সেন্সিটিভ প্লেস একটু আমাদেরকে খুলে দিতে, তো তারা দেয়নি। যদি এরকম কন্টিনিউয়াস, যদি এরকম অসহযোগিতা আমরা দেখি, তো আমরা রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণের জন্য আমরা হয়তো সেই পথে যাবো ইনশাল্লাহ। চলতি বছর এখন পর্যন্ত 40 কেজির বেশি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, যার বাজার মূল্য প্রায় 28 কোটি টাকা। এখন ফৌজদারি মামলা হবে, তদন্ত হবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত 5 বছরে বিমানবন্দরে স্বর্ণ জব্দের 14টি ঘটনায় নাম এসেছে বাংলাদেশ বিমানের। এর মধ্যে করোনাকালেও গত 1 বছরে 40 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। দেশে আকাশপথে স্বর্ণ চোরাচালানে সবচেয়ে আলোচিত নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছরের 22 ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় 150 স্বর্ণের বার আটক করা হয়। 17.5 কেজি ওজনের স্বর্ণের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। যদিও আটক করা যায়নি সংশ্লিষ্ট কাউকেই। 29 এপ্রিল রাত 2টার দিকে দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের বিশেষ ফ্লাইটে অভিযান চালিয়ে মেলে 3.25 কেজি ওজনের 28টি স্বর্ণের বার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজের একটি সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে, যার বাজার মূল্য 2 কোটি 6 লাখ টাকা। এরপরও বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ভেতর অভিযান চালিয়ে ছোটখাটো স্বর্ণের চালান উদ্ধার হয়।
2015 সালে ফেব্রুয়ারিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটের টয়লেট সহ বিভিন্ন স্থানের স্ক্রু খুলে 62.5 কেজি স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যাত্রী নামানোর পর বিমানের বিশেষ বিশেষ স্থান থেকে স্বর্ণ উদ্ধার হওয়ায় এই চোরাচালানের সঙ্গে বাংলাদেশ বিমানের কর্মীরা জড়িত ছিল বলে মনে করে ঢাকা কাস্টমস হাউস। সংস্থাটি 2015 সালের 17 ডিসেম্বর বিমানের ব্যবস্থাপনা পরিচালককে একটি নোটিশও পাঠায়। বিমান কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্ত করে দোষীদের নামের তালিকা সহ 15 দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হলেও অজানা কারণে তার সুরাহা হয়নি আজও। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তথ্যমতে 2017 থেকে 2020 সাল পর্যন্ত 17টি স্বর্ণের চালানের 10টি এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। 2013 সালের আগস্টে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইটে দেশের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর স্বর্ণের চালান উদ্ধার হয়। এয়ারবাস 310 বিমানের কার্গো হোল্ডারে 124 কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভাসানচরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে জাতিসংঘ। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী শনিবার ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে শরণার্থী সংস্থা UNHCR। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের 3 ডিসেম্বর থেকে 6 দফায় 18,000-এর বেশি রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবির থেকে নিয়ে যাওয়া হয় বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচরে। দেশীয় 20টির বেশি এনজিও গত 1 বছর ধরে ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিয়ে আসছিল, কিন্তু নানা সমস্যা ও অজুহাত দেখিয়ে বিদেশি কোনো এনজিও কিংবা দাতা সংস্থা ভাসানচরে যেতে রাজি হয়নি। ফলে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের সম্পূর্ণভাবে বাংলাদেশি এনজিও সংস্থার মানবিক সহযোগিতার উপর নির্ভর করতে হতো। এই নিয়ে রোহিঙ্গাদের মধ্যে কিছুটা চাপা ক্ষোভও ছিল। বাসানচর তাসি হিসাবে আর হাম খরচ নাই, আর হাম খরচ কল চাই, হাম খরচ চাই আর খেতে হলা মানে গরিবের 5টা চাই আর দানা দুনা চাই আর মানে কি আর খেতে হলা মানে আল চাষ গরিবাল্লা চাই আর রেডে এনজিও নোয়াইয়ের তাহলে এখন আর বানাবাদ তাদের ডাইল খাইলে নইবাদা তাহলে আর তুন কি আর দোয়া মাছ খাবার দোয়া গোসা খাবার সময় দেয়া খাওয়া লোয়া করার সময় দোয়া ওষুধ লোয়া করে যারা পাও করি আর নিজেরা তো কর্ম করি আর নিজেরা চলতাম চাই। নানা শর্ত দিয়ে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকে বিরোধিতা করে আসছিল বিদেশি এনজিও এবং দাতা সংস্থাগুলো। তারপরও রোহিঙ্গারা সব প্রণোদিত হয়ে ভাসানচরমুখী হলে তারা কিছুটা চাপে পড়ে যায়। শেষে কিছুটা নমনীয় হয়ে জাতিসংঘ ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দিতে রাজি হয়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। হবে সমঝোতা স্মারক হবে আগামী শনিবার দুপুর 12টায় মিনিস্ট্রিতে কনফারেন্স হবে। আমি একদিকে সাইন করবো আর একদিকে ইউএনএসসির হেড করবে। এই জিনিসটা অত্যন্ত একটা আশার বাণী নিয়ে আসছে যে রোহিঙ্গারা এতদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের এই যে ভাসানচরে যে আনঅ্যাটেন্ডেড নোটিস অবস্থায় ছিল সেটা এখন তাদের ফোকাসে আসবে এবং তারা সেখানে রোহিঙ্গারা এখন স্থিতিশীল হতে ওখানে এই বিষয়টা অনেক রোহিঙ্গাদেরকে সাহায্য করবে। তারা সেখানে অনাহার বা অভুক্ত থাকার যে একটা সম্ভাবনা ছিল সেটার থেকে এখন তারা পরিত্রাণ পাবে। বর্তমানে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার 34টি আশ্রয় শিবিরে 12 লাখের বেশি রোহিঙ্গার অবস্থান রয়েছে। এর মধ্যে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে চায় বাংলাদেশ সরকার। আর এই 1 লাখ রোহিঙ্গার জন্য আবাসন সহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই ভাসানচরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ যাবে উন্নত বিশ্বের কাতারে। এজন্য আইন ও প্রশাসনের নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে গিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসনিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নবীন কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবক হিসেবে।
আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদেও কিন্তু এই কথাটা বলা আছে। সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। ৭৫-এর 15ই আগস্টের পর ন্যায় বিচারের জন্য কি কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে সেই স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হবে। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন। একটি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে মাত্র 3.5 বছরে বঙ্গবন্ধু দেশের উন্নয়নে কাজ করলেও সামরিক শাসকরা দেশ ও জনগণের উন্নয়নের চিন্তা করেননি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর যারা ক্ষমতা এসেছিল হত্যা খুব ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর মিলিটারি শাসকরা আর যাই হোক তারা হয়তো জৌলুসটা দেখাতে পারে, বিলাসিতা দেখাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কী চাহিদা বা মানুষের কী চাহিদা সেই বোধটা তাদের ভিতরে থাকে না। করোনার টিকা সবাই পাবেন বলেও নিশ্চিত করেন সরকার প্রধান। সারা জীবনের সব প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবং তিনি জাতিসংঘ সফরের সার্বিক দিক অবহিত করতে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর সীমাবদ্ধতায় দীর্ঘদিন পর সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে একটি প্রতিবেদন হস্তান্তর করেন সরকার প্রধান। এছাড়া রাষ্ট্রপতিকে দেশে কোভিড টিকাদানের বিষয়েও সার্বিক দিক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সম্প্রতি এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাজে বিরূপ প্রভাব ফেলবে ক্লিন ফিড হলেও এমন অনুষ্ঠান প্রচার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি জানান, আগামী বছর থেকে কোনো অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। এছাড়া নিয়মিত প্রকাশ হয় না এমন 120টি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল নয়, তথ্য মন্ত্রণালয়ের এমন শর্তের মুখে ঢালাওভাবে সব বিদেশি চ্যানেলই বন্ধ করে দেয় কেবল অপারেটররা। এতে বর্তমানে ক্লিন ফিড ডে এমন 24টি বিদেশি চ্যানেল দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের দর্শকরা। একসময় বিদেশি চ্যানেল বন্ধের জন্য জোর দেওয়া তথ্য মন্ত্রণালয়কে তাই এখন নতুন চ্যালেঞ্জ নিতে হচ্ছে, উল্টো ক্লিন ফিড দেওয়া বিদেশি চ্যানেল চালু করতে। আশার কথা হচ্ছে, দেশীয় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো ও কেবল অপারেটরদের সংগঠন কোঅপ ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে 24টি বিদেশি চ্যানেলের পাশাপাশি অন্য চ্যানেলগুলো ক্লিন ফিড দিলে তা সম্প্রচার করা হবে বলে তথ্য মন্ত্রণালয়কে আশ্বস্ত করা হয়েছে। তবে কোনোভাবে কেবল অপারেটরদের বিজ্ঞাপন সহ চ্যানেল চালাতে দেয়া হবে না বলে জানান তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিকা কেবল অপারেটর সহ সবাইকে দিয়েছে, ডিটেলস সংযোগ যারা পরিচালনা করেন তাদেরকে সহ সবাইকে দেওয়া হয়েছে। সে অনুযায়ী অনেকেই শুরু করেছেন, যারা শুরু করেনি তারাও খুব সহসা শুরু করবে। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড হবে, যখন হবে তখনই সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কিন্তু তার আগে সময় দেওয়ার পক্ষপাতী আমরা নই। যেসব পত্রিকা দৈনিক প্রকাশ করা হয় না সেগুলো ডিক্লারেশন বাতিলের পাশাপাশি সাংবাদিকতার নামে প্রতারণার বিষয় রোধেও তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। প্রায় 1300-র উপরে দৈনিক পত্রিকা এখন ডিক্লারেশন আছে। আমরা 400কে চিহ্নিত করেছি যেগুলো বের হয় না, হঠাৎ বের হয়। সেগুলো বন্ধ হলে ওই যে এক ছাপাখানা থেকে 10টা পত্রিকা বের হওয়া, সেটিও বন্ধ হয়ে যাবে। আগামী বছর যারা নতুন করে অনলাইন নিউজ পোর্টাল চালু করতে চায় তাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান তথ্যমন্ত্রী। যেগুলো নতুনভাবে বের হবে সেগুলোর কথা বলেছি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ 3 কিশোরীকে আব্দুল্লাপুর থেকে উদ্ধার করেছে র্যাব। তারা জানায়, উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে জাপানে নিয়ে যাওয়ার কথা বলে 3 কলেজ ছাত্রীকে কক্সবাজারে নিয়ে যায় পূর্ব পরিচিত তরিকুল্লাহ ও হাফসা। র্যাবের ধারণা, পাচারের উদ্দেশ্যে এই ঘটনা। 30 সেপ্টেম্বর নিখোঁজ হন রাজধানীর পল্লবীর কলেজ পড়ুয়া 3 কিশোরী। বুধবার ভোরে রাজধানীর আব্দুল্লাপুর থেকে তাদের উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র্যাব জানায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে 3 কিশোরীকে তাদের বন্ধু তরিকুল্লাহ ও ফেসবুকে পরিচিত হাফসা জাপানে নিয়ে যাওয়ার কথা বলে। প্রথমে তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়। পথে কুমিল্লায় জাপানি স্টাইলে কাটা হয় 3 কিশোরীর চুল, দেয়া হয় নতুন মোবাইল ফোন যেখানে ছিল না কোনো সিম। তাদের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে উন্নত জীবন কিভাবে যাপন করা যায়। এদের বাড়িতে অনেক সময় পড়াশোনার জন্য চাপ দেওয়া হয়, ধর্মীয় কাজে চাপ দেওয়া হয়, বিষয়গুলো নিয়ে তারা বিরক্ত ছিল। একটি সুন্দরী মহিলার সঙ্গে তাদের পরিচয় হয়। সেই মহিলা বলেন যে তিনি জাপানে থাকেন এবং জাপানে তাদেরকে নিয়ে যেতে পারবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। কক্সবাজার গিয়ে একটি হোটেলে ওঠেন 3 কিশোরী। পরে কলাতলি বিচে গেলে তাদের সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় 2 যুবক। এই ঘটনায় ভয় পেয়ে 3 কিশোরী একদিন হোটেলে অবস্থান করে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার পথে রওনা হন। তারা একদিন টোটালি হোটেল থেকে বের হয়নি ভয়ে। 4 তারিখ বিকেলবেলা তাদের কথা অনুযায়ী কলাতলি যে বিচ আছে, এই বিচ এলাকা থেকে আরেকটু সামনে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই 2 জন তাদের টাকা পয়সা ছিনিয়ে নেয়। কিশোরীরা মানব পাচারকারীদের খপ্পরে পড়েছিল দাবি করে পরিবারের সদস্যরা বলছেন, দালালদের প্ররোচনায় তারা 3 জনই জাপানি ভাষাও শিখছিল। ওরা 3 জনে নাকি শুনছি যে ইংলিশ এবং জাপানি ভাষা শেখার জন্য আসে, শেখে, বসে, এরকম আমরা ওদের মুখ থেকে শুনছি। কিন্তু এরকম যে একটা চক্রের হাতে ওরা এই উদ্দেশ্যে মানে 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 জড়ায় যাবে এটা আমরা বুঝতে পারি না। 70,000 টাকা ছিল, ওটাও গেছে, মোবাইল লয়ে গেছিল, সব গেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় তরিকুল্লাহ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। লাইটারের মাধ্যমে পণ্য খালাসের 5ম দিন পর বন্দরে প্রবেশ করেছে বহির্নোঙরে আটকে থাকা পণ্য বোঝাই এমভি সিএস ফিউচার ও পাইওনিয়ার ড্রিম। হোপার ড্রেজার দিয়ে ড্রেজিং করে নাব্য ফিরিয়ে আনায় মঙ্গলবার দুপুরে বন্দরে প্রবেশ করে জাহাজ দুটি। মোংলা প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। অবশেষে মোংলা বন্দরে প্রবেশ করেছে বিদেশি 2 বাণিজ্যিক জাহাজ এমভি সিএস ফিউচার ও এমভি পাইনিয়র ড্রিম। মঙ্গলবার দুপুরের পর জাহাজ দুটি হারবাড়িয়ার 10 ও 11 নম্বর বয়ায় নোঙর করে। গেল 30 সেপ্টেম্বর নাব্যতা সংকটের কারণে 5 দিন ধরে বন্দর চ্যানেলের বাইরে আউটার বারে আটকে পড়ে জাহাজ দুটি। জাহাজ দুটিকে বন্দরে আনতে হোপার ড্রেজার দিয়ে বহির্নোঙরে 9.5 মিটারের বেশি ড্রেজিং করা হয়। অথচ 2020 সালে 712 কোটি টাকা ব্যয়ে আউটার বারে 9.5 মিটার জাহাজ প্রবেশের জন্য ড্রেজিং করা হয়। সামনে হচ্ছে শুকনো মৌসুম, যখন পানি আমাদের এখানে একটু কম থাকবে, এই সময় এখন 9 মিটার জাহাজ ঢুকতে পারে না আউটার থেকে, তাহলে ওই সময় তো জাহাজ ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমাদের ড্রেজিং করে কি লাভটা হলো? চিটাগাং বন্দরে এই বন্দরে প্রায় $1 বেশি বা $2 বেশি দিয়ে তারপর এখানে আনতে হয়। তারপর আনার পরে যদি আবার ফেয়ারে কাজ করতে হয় তাহলে আরও ভর্তুকি বেশি করতেছে। ড্রেজিং করার কিছুদিন পর জোয়ার ভাটার পলি জমে চ্যানেল ভরাট হয় এ সমস্যা হয়েছে বলে জানান মোংলা বন্দরের কর্মকর্তা। ক্যাপিটাল ড্রেজিং এর সময় আমাদেরকে উল্লেখ করা হয় যে এটা কন্টিনিউয়াস মেইনটেনেন্স ড্রেজিং করতে হবে, কারণ হচ্ছে এই জায়গাটার যে আমাদের যে নদীর দ্বারা যে পলিটা বাহিত হয় এবং ওই হিরন পয়েন্ট ওই জায়গার টেন্ডেন্সি হচ্ছে এই জায়গাটা বারবার আপনার সিলটেশন হবে। সেই কারণে আমাদের মেইনটেনেন্স ড্রেজিংয়ের জন্য ইতিমধ্যে কার্যক্রম সরকারের কাছে আছেন এবং এটা প্রক্রিয়াধীন। ব্যবসায়ীদের দাবি 1,500 কোটি টাকা খরচ করেও যদি পণ্যবাহী জাহাজ বন্দরে সহজে চলাচল করতে না পারে তবে বড় ধরনের লোকসানে পড়তে হবে। সময় সংবাদ, মোংলা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত রাজধানী ঢাকা। চরম উষ্ণতার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় সবার শীর্ষে উঠে এসেছে এই শহর। এতে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা, কমছে মানুষের কর্মদক্ষতাও। আন্তর্জাতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম। উষ্ণায়ন বাড়তে থাকায় বাড়ছে বিভিন্ন শহরে তাপমাত্রা, আর এই চরম উষ্ণতার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় ঢাকা রয়েছে শীর্ষে। সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় আশঙ্কাজনক এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস গত সোমবার গবেষণাটির ফলাফল প্রকাশ করে। বিশ্বব্যাপী চালানো ওই গবেষণায় দেখা গেছে চরম উষ্ণতার কারণে মানুষের মধ্যে অসুস্থতা ও মৃত্যু বাড়ছে, যার কারণে বাংলাদেশের মানুষের কর্মক্ষমতাও কমে যাচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকাতেও উপরের দিকে অবস্থান বাংলাদেশের। এই তালিকার শীর্ষ স্থানে ভারত, এরপরেই বাংলাদেশ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর প্রসঙ্গে ওই গবেষণায় বলা হয়েছে 1983 সালে এই শহরে জনসংখ্যা 40 লাখ থাকলেও এখন 2,20,00,000 মানুষ বসবাস করেন। শহরে অর্থনৈতিক সমৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে তাপমাত্রা বেড়েই চলেছে। গবেষণায় 1983 থেকে 2016 সাল পর্যন্ত বিশ্বের 13,000-এর বেশি শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। এর সঙ্গে তুলনা করা হয়েছে ওই সময়ে শহরগুলোর মোট জনসংখ্যার তথ্য। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ভোরে ঘট স্থাপন, বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডী পাঠের মধ্য দিয়ে দুর্গাকে আবাহন করা হয়। আফরোজা মৌটুসির রিপোর্ট। উলুধ্বনি আর চণ্ডীপাঠের মাধ্যমে মহামায়া দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে আবাহন জানানো হয় মর্তে। বুধবার ভোর থেকেই দুর্গাকে আগমন জানাতে তাই শুরু হলো ভক্তদের ক্ষণগণনা। এদিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মহাভারতে এই দিনটিকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজধানীর মন্দিরে মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজার। মঙ্গল কামনা ও রোগমুক্তি চেয়ে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মা এবার আসছেন ও ঘটকে এবং যাচ্ছেন দোলায়। আমরা বিশ্বাস করি মা যখন দোলায় যান তখন পৃথিবী থেকে জরা বাঁধি সবকিছু নিয়ে চলে যান। এবার আমাদের প্ল্যানিং আরো বেটার এবং হোপফুলি এবার পূজা উদযাপন আরো সুন্দরভাবে হবে, সবাই একসাথে হবে। দেবীকে বরণ করে নিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবার দেবী আসবে ঘোড়ায় চড়ে, ফিরে যাবে দোলায় করে। সকল দুঃখ কষ্টের মাঝেও দেবী দুর্গা আশার আলো। যেমন করে অসুর বধ করেছিলেন তিনি, ঠিক তেমনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন দুর্গা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। গুলশান বনানী সার্বজনীন পূজা মণ্ডপ থেকে আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছরের মতো এবছরও পূজা মণ্ডপ উদ্বোধনে নেমে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহালয়ার সন্ধ্যা থেকেই একের পর এক মণ্ডপের উদ্বোধন শুরু করেন মমতা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দক্ষিণ কলকাতার মুদিয়ালি এলাকার শিব মন্দির সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটির পূজা এবছর 85তম বছরে পা রাখল। করোনার কারণে এবার তাদের আয়োজন কিছুটা কম হলেও মহামারী সংকট থেকে উত্তরণের যাত্রাকে প্রতিপাদ্য করে আলোচনায় উঠে এসেছে পূজার এই আয়োজক ক্লাবটি। বিশ্বের বৃহত্তম লকডাউন ছিল ভারতে টানা 68 দিন, আর তখন হাজার হাজার শ্রমিক এক রাজ্য থেকে অন্য রাজ্যে আটকে গিয়েছিলেন আর পড়েছিলেন চরম মানবিক সংকটে। আর সেই সংকটের ছবি এক বছর পর উঠে এলো দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই দুর্গা উৎসব কমিটির থিমে। ব্যতিক্রমী এই পূজার আয়োজন নিয়ে কথা বললেন এখানকার শিল্পী ও ক্লাব কর্মকর্তারা। আদতে আমরা করছি হচ্ছে মা দুর্গার আরাধনা, তার বাইরে যেটা করছি সেটা হচ্ছে আমার সারা বছরের চিন্তা ভাবনা, বহু মানুষকে নিয়ে যে আমরা একটা কাজ করছি, যে এগিয়ে নিয়ে যাচ্ছি। পুজো একটা আনন্দের ব্যাপার, মানে পুজোটা খালি অঞ্জলি দিলাম বা সেরকম ব্যাপার না। পুজোতে খাওয়া দাওয়া, হই হুল্লোড় করে লোকজন, প্যান্ডেল হপিং, এগুলো সমস্ত একটা পুজোর অঙ্গ। প্রতি বছরের মতো মহালয়ার দেবী পক্ষ থেকেই পূজা মণ্ডপের উদ্বোধন শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যার পর থেকে তিনি 3টি বড় মণ্ডপের উদ্বোধন করেন। এবং অগ্রণী ভূমিকায় খুব ভালো কাজ হয়। এবারে যে ভারতনাট্যমটা হয়েছে বা পুজোর প্যান্ডেল যেভাবে হয়েছে খুবই ভালো হয়েছে। আমার কাছে আমি যখনই এখানে আসি। ফোরাম ফর দুর্গাপুজো কমিটির হিসেব মতে কলকাতায় এবার বড় মণ্ডপের সংখ্যা 360টি। আদালতের নির্দেশে করোনার কারণে এবার সব মণ্ডপ থাকবে দর্শনার্থী শূন্য। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।